হাত তুলতে পারে না। ওই যে আপনি প্রথমেই বললেন যে অনেকে চুল বাঁধা বা চুল আঁচড়ানো, কাপড় ড্রেস পরা, হ্যাঁ, এই হাত যদি সে ওই পর্যন্ত রেঞ্জটা নিয়ে যেতে না পারে, মুভমেন্টটা করতে না পারে, তাহলে কি, তাহলে সে ওই কাজটা করতে পারবে। এই ডাক্তার সেই ডাক্তার, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, হ্যাঁ, মানে ব্যথাই কমছে না। কম ওষুধ খেলে ব্যথা কমে, আবার ওষুধ বন্ধ করলে দেখা যাচ্ছে যে কি, ব্যথা বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে ওষুধ খেলেও একসময় আরো ওষুধ কাজ করছে না, তখন কি, অনেকে, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার নিজস্ব ভাবে উচিত কি করা, এটাকে যদি আপনি রিকভারি করতে চান এবং নর্মাল ওয়েতে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের সহানুভূতি করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া আক্তার স্রোত। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই কাঁধে ব্যথার সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন এবং তাদের এই তীব্র ব্যথার জন্য তারা দৈনন্দিন কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারছেন না। যেমন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো বা আমাদের মহিলা মা বোনদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে চুলের খোপা বাঁধা বা ড্রেস আপ করা, এগুলো তারা ঠিকঠাক ভাবে করতে পারছে না। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্রোজেন শোল্ডার। হুম। স্যার, আমি প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে ফ্রোজেন শোল্ডারটা আসলে কি বা এর কারণটা কি? ধন্যবাদ আপনাকে। ফ্রোজেন শোল্ডার একটি খুব কমন একটি কন্ডিশন, হুম, যেটি আসলে আমাদের অসংখ্য মানুষ আমাদের মধ্যে আছেন যেনারা এই সমস্যাটায় ভুগে থাকেন। তারা অনেক অনেক সমস্যায় তারা সাফার করেন। যেমন তারা হচ্ছে যে বিভিন্ন কাজ, তাদের যেমন নিজের ড্রেস আপটাও পড়তে কিন্তু তাদের খুব জি সমস্যা স্যার। হয়ে থাকে। তো এই সমস্যাগুলো হয়ে থাকে। তো ফ্রোজেন শোল্ডার আসলে বিষয়টা হচ্ছে যে এটি একটি মাস্কুলোস্কেলেটাল কন্ডিশন, হ্যাঁ, যেটা এখানে যেহেতু আমাদের ফ্রোজেন শোল্ডার মানে কি, শোল্ডার জয়েন্টের একটা প্রবলেম বা কাঁধে ব্যথা আমরা যেটাকে বলি। তো এই কাঁধে ব্যথাটা আহ, মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে। হুম। তো যেমন আমি যদি বলি যে মূলত আমরা যে দৈনন্দিন পেশেন্ট গুলা পেয়ে থাকি, বিভিন্ন ধরনের পেশেন্ট পেয়ে থাকি, তাদের মধ্যে যেমন আমরা দেখি যে ম্যাক্সিমাম পেশেন্টের ডায়াবেটিস থাকে। হুম, ডায়াবেটিস থাকে। যাদেরই দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে ম্যাক্সিমাম, আমি বলছি না যে সবাইরই, হ্যাঁ, তবে অন্য কারণেও তো হয়ে থাকে। তো ম্যাক্সিমাম যে পেশেন্ট গুলো আমরা দেখি, তো তাদের কিন্তু দেখা যাচ্ছে যে ডায়াবেটিস কমন একটা বিষয় থাকে। তো ডায়াবেটিসের কারণে কিন্তু এই ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। বা অনেক সময় আমরা দেখি যে ডায়াবেটিসের কারণে অনেকের দুই শোল্ডারেই এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস যেটাকে বলে থাকে, তো এই সমস্যাটা হয়ে থাকে। তো এটি একটি কারণ। আর এছাড়াও দেখা যাচ্ছে আমরা দেখি যারা ডেস্কে কাজ করে, ধরেন যে কম্পিউটার বা অপারেটর করে, তো এই দীর্ঘ সময় এই ফ্রোজেন মানে এই শোল্ডারটা দীর্ঘ সময় রেস্টে থাকার কারণে, হ্যাঁ, কিন্তু তাদের এই মাসেল গুলা কিন্তু কি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, মানে তাদের যে অ্যাক্টিভিটিটা সেটা হচ্ছে যে কিছুটা কমে যায়। যাওয়ার কারণে কি হয় যে এই রেস্টিং এর কারণে কিন্তু তাদের এই ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়াও আরো আসলে দেখা যাচ্ছে যে আপনার ওভার ইউজের কারণেও কিন্তু কি হয় যে এই মাসেল গুলা, এখানে কিন্তু কয়েকটা খুব ইম্পর্টেন্ট মাসেল আছে যেগুলো কি করে, যে এই শোল্ডার জয়েন্টটাকে মুভমেন্ট করে। তো যখন এই মাসেল গুলার প্রতি একটা ওভার প্রেসার পড়ে, হুম, ধরেন মায়েরা অনেক সময় যে অনেক কিছু কাটাকাটি করে, মায়েরা অনেক সময় দেখা যাচ্ছে ঘর মোছা করে, হ্যাঁ, তো এই যে ওভার ইউজ কন্টিনিউ এটা করার কারণে এক সময় কি হয়, এই মাসেল গুলো উইক হয়ে যেতে পারে। মাসেল গুলো উইক হয়ে গিয়ে মানে এখানে টেন্ডন যে আছে, মাসেলের টেন্ডন, সেগুলাতে প্রদাহ তৈরি হয়ে যেতে পারে বা ইনফ্লামেশন যেটাকে আমরা বলে থাকি সেটা হয়ে যেতে পারে। তো এটার কারণেও কিন্তু এই ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখি যে কুল্ড ওয়েদার, হ্যাঁ, যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এসির মধ্যে সবসময় থাকে, হ্যাঁ, থাকার কারণে বা এই যে কুল্ড ওয়েদারে থাকতে থাকতে এক সময় যখন শেষ মানে ওয়ার্ম ওয়েদারে যায়, হ্যাঁ, তার সেই চাকরি বা সেই কাজটা আর করছে না কন্টিনিউ, সে এখন ইয়েতে গেছে। তো দেখা যাচ্ছে যে এই যে দীর্ঘদিন সে কুল্ড ওয়েদারে ছিল,
এটার কারণে কিন্তু তার এই ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথাটা হতে পারে। হুম। এছাড়াও দেখা যাচ্ছে এখানে আপনার বার্সাইটিস, মানে এই যে আমাদের মাসেলের এবং বোনসের মাঝখানে যে একটা বার্সা আবরণ রয়েছে, এটাতে যদি ইনফ্লামেশন হয়ে থাকে সেটার কারণেও কিন্তু এই ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়াও আমরা যদি দেখি যে যদি কোনো ট্রমাটিক কোনো হিস্টোরি থাকে, সে ধরেন যে আমরা বাইক তো ড্রাইভ করি, অনেকেই আছি বাইক ড্রাইভ করি, কোনোদিন পড়ে গেছি বা কোনো কারণে এখানে আঘাত লাগছে, হ্যাঁ, সেটার কারণে কিন্তু আমরা ওই যে দীর্ঘদিন ধরে এই ব্যথাটা নিয়ে থাকি এবং ওষুধ খেয়ে ব্যথাটা কমলেও এই যে আঘাত লাগার কারণে যে একটা মাসেল বা টেন্ডনের যে একটা কি বলবো যে উইকনেস, হ্যাঁ, সেটা কিন্তু থেকে যায়, সেখানে কিন্তু স্পাজম ফর্মেশন করতে পারে, সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে টিস্যু গুলাকে ড্যামেজ করে দেয়। তো এইটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথাটা হতে পারে। এছাড়াও আমরা যদি দেখি যে অনেকে যদি কোনো আঘাতের কারণে যদি ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার ভেঙে গেলে আমরা দীর্ঘদিন রেস্টে থাকি বা ওই যে ওখানে বোনসের যে একটা ডিফেক্ট হলো, ডিসকমফোর্ট হলো, সেটার কারণে কিন্তু ফ্রোজেন শোল্ডার বা ওই যে ব্যথার কারণে আমরা হাত তুলিনি দীর্ঘদিন ধরে, সেটার কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়াও আমরা যদি দেখি যে অনেকেই আমরা আছি যারা চেস্টের অপারেশন করে থাকি, যেমন হার্টের অনেকের ওপেন হার্ট সার্জারি করে থাকে, বা চেস্টের যে কোনো অপারেশন করার পর আমরা কি করি যে দীর্ঘদিন রেস্টে থাকি, হ্যাঁ, রেস্টে থাকার কারণে এই হাত তোলা বা হাত মুভমেন্ট ইমোবিলাইজ করে রাখা হয়। তো যার কারণে দেখা যাচ্ছে যে ওটার কারণে কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়াও আমরা এখানে যদি দেখি যে প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশনের কারণেও হতে পারে, সেটা আলাদা বিষয়। তো মেকানিক্যাল যে কন্ডিশন গুলো সেইগুলোর ক্ষেত্রে এই কিছু এই কারণগুলোর জন্যই মূলত ফ্রোজেন শোল্ডার বা এই হাত তুলতে না পারা বা কাঁধে ব্যথা, এটা মূলত হয়ে থাকে, যেটাকে আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলে থাকি। দীর্ঘদিন রেস্টে থাকার কারণে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস মানে হচ্ছে কি সেখানে যে লিগামেন্ট আছে, হ্যাঁ, সেটা কি হয়ে যায় যে বা ক্যাপসুলটা সেটা টাইট হয়ে যেতে পারে, হ্যাঁ, যার কারণে জয়েন্টের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করে দেয়, হ্যাঁ, সেটার কারণে হতে পারে। তো মূলত এইসব কারণে হ্যাঁ ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা হয় থাকে। ধন্যবাদ স্যার। হুম। স্যার, ফ্রোজেন শোল্ডারের কমন যে সিমটমস বা উপসর্গগুলো স্যার এই সম্পর্কে যদি বলতেন যে কমনলি আমরা কি কি হ্যাঁ, এটা ফেস করে থাকে জি পেশেন্টরা। জি খুবই ভালো কথা। আসলে যে সাধারণত আমরা দেখি যে ফ্রোজেন শোল্ডার বা এই যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা কাঁধে ব্যথা, বিভিন্ন ধরনের উপসর্গ আছে। আমরা দেখছি যে কেউ আসে বলে যে খুবই ব্যথা, সে রাতে ঘুমাতে পারছে না, সে দেখা যাচ্ছে যে হাত পিছনে নিয়ে যেতে পারছে না, সে কন্টিনিউ ব্যথা করতেছে, হ্যাঁ, কিন্তু হাত সে তুলতে পারছে। আবার অনেকে আছে যে ব্যথা মাঝে মাঝে হয়, হ্যাঁ, কিন্তু রাতে ওই কাতে ঘুমাতে পারে না, কিন্তু হাত তুলতে পারছে না। এই বিভিন্ন ধরনের উপসর্গ কিন্তু হয়ে থাকে। তো সাধারণত আমি যদি বলি যে এই ফ্রোজেন শোল্ডারের কারণে যে মূলত যে সিমটম গুলো ডেভেলপ করে, যেমন দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে অনেকে কন্টিনিউ ব্যথা থাকবে, হুম, এই জয়েন্টটাতে ভিতরে মনে হচ্ছে যে কি যেন কামড়াচ্ছে, চিবাচ্ছে, হ্যাঁ, কন্টিনিউ একটা অস্বস্তিকর ব্যথা, এই সমস্যাটা থাকবে। হ্যাঁ, এছাড়াও আমরা দেখি যে অনেকেই কিন্তু রাতে ঘুমাতে পারে না ব্যথার কারণে, এত তীব্র ব্যথা হয়। আবার অনেকের দেখা যাচ্ছে যে হাত তুলতে পারে না। ওই যে আপনি প্রথমে বললেন যে অনেকে চুল বাঁধা বা চুল আঁচড়ানো, কাপড় ড্রেস পরা, হ্যাঁ, এই হাত যদি সে ওই পর্যন্ত রেঞ্জটা নিয়ে যেতে না পারে, মুভমেন্টটা করতে না পারে, তাহলে কি, তাহলে সে ওই কাজটা করতে পারবে না। তো সে পারছে না কেন, তার ব্যথার কারণে পারছে না। তাহলে কি, তার রেস্ট্রিক্টেড মুভমেন্ট, তার মুভমেন্টটা এই জয়েন্টটা শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, সে হাত তুলতে পারে না। অনেকের দেখছি আমরা হাত পিছনের দিকে নিয়ে যেতে পারে না, পকেটে যে পিছনের পকেটে অনেকে মানিব্যাগ রাখে, হ্যাঁ, অনেক কিছু রাখে, কিন্তু সেটা সে কি করতে পারছে না, সে রাখতে পারছে না, সে বের করতে পারছে না, মানে সে রাখতেই পারছে না, বের করবে কিভাবে, হ্যাঁ। তো এই যে একটা তার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে অনেকের ব্যথা এই কাঁধে ব্যথার কারণে অনেকের ব্যথা কিন্তু ঘাড় পর্যন্ত চলে যায়, অনেকের মাথা পর্যন্ত ব্যথা চলে যায়, অনেকের এখানে পর্যন্ত ব্যথা যায়, অনেকের এই দিক পর্যন্ত ব্যথা চলে আসে, মানে যাদের রেফার্ড পেইনটা রেফার্ড হয়ে থাকে তাদের মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। আসলে এই সাধারণত এই মানে সিমটম গুলাই মূলত আমরা কমন আমরা দেখে থাকি যে এই সমস্যাগুলো হয়ে থাকে, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়, পেইন রেফার করে, রাতে ঘুমাতে পারে না,
হ্যাঁ, মানে আপনার স্লিপিং ডিস্টারবেন্স হয়ে থাকে। হ্যাঁ, এই সমস্যাগুলো মূলত সিমটমগুলো ডেভেলপ হয়ে থাকে, উপসর্গগুলো থাকে, যার কারণে কন্টিনিউ ব্যথা এসে তার স্বাভাবিক লাইফ লিড করতে পারছে না। ধন্যবাদ স্যার। স্যার আমি জানতে চাই যে আপনার এতদিনের এক্সপেরিয়েন্স লাইফে স্যার মানে কোন পেশাজীবীর মানুষরা বেশি এফেক্টেড হয় এই ফ্রোজেন শোল্ডারে? আহ, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই কারণ বলতে গিয়ে কিছুটা হয়তো এই বিষয়ে বলছি যে দেখেন, যারা কন্টিনিউ ডেস্কে জব করে, হুম, যারা ল্যাপটপ বা কম্পিউটার অপারেট করে বা এই চালায়, তো তাদের দেখা যাচ্ছে কিন্তু এইটুক অংশ বা এইটুক অংশ মুভমেন্ট হয়, এই পর্যন্ত কিন্তু তাদের মুভমেন্টটা কম হয়। কন্টিনিউ 7 ঘন্টা 8 ঘন্টা যদি আপনি প্রতিদিন, হ্যাঁ, সপ্তাহে 6 দিন বা 5 দিন আপনি কন্টিনিউ যদি এই যে মুভমেন্ট করছেন এতটুকু, কিন্তু এই পর্যন্ত আপনার মুভমেন্ট হচ্ছে না, তার মানে কি এটা কি হচ্ছে, রেস্টে থাকছে। কন্টিনিউ দীর্ঘদিন রেস্টে থাকতে থাকতে এক সময় সেই মাসেল গুলা কি হয়, তাদের ফাংশনাল অ্যাক্টিভিটিটা, তাদের কমে যাচ্ছে। কন্ট্রাকশনটা কি কমে আসে। তাহলে আপনি যদি কাজ না করেন আপনি খাবার পাবেন না, তার মানে কি সেখানে আস্তে আস্তে কি সার্কুলেশনটা ব্যাঘাত ঘটে, যার কারণে কি হয় আস্তে আস্তে মাসেল গুলা কি স্টিফ হয়ে যেতে পারে। হ্যাঁ, ক্যাপসুল বা জয়েন্টের যে একটা আর্টিকুলেশন আছে সবগুলা একটা অ্যাবনর্মালিটি তৈরি হতে পারে, ডিজেনারেটিভ একটা কন্ডিশন তৈরি হতে পারে। তো সেটার কারণে কিন্তু পেইন হয়, হ্যাঁ, হয়ে থাকে। তো দেখেন এই পেশার মানুষগুলো হয়ে থাকে। আবার আমি যেমন বললাম যে কোল্ড ওয়েদারে যারা কন্টিনিউ করে, তাদের মূলত কোনো এক সময় দেখা যাচ্ছে যে তাদের হতে পারে। এটা আর আরো যেটা বলছি যে ওই যে ডায়াবেটিস যাদের থাকে, যারা মূলত দেখা যাচ্ছে যে হাই মানে গ্রেড 2 বা টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 3 ডায়াবেটিস আছে যাদের, তাদের কিন্তু এটা একটা কমন কন্ডিশন যে তাদের কোনো এক সময় তাদের ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে, বা শুধু একটা না, বাইলেটারাল মানে দুই পার্শ্বেই কিন্তু হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই মূলত যাদের ডায়াবেটিস থাকে তারা হতে পারে। আর যারা ওই যে বললাম যে যারা কন্টিনিউ এই জয়েন্টের মুভমেন্ট যে হয় এই কাজগুলো যারা বেশি করে, হুম, তাদের কিন্তু ধরেন যে ওই যে বললাম ওভার ইউজ, ওভার স্ট্রেস, হ্যাঁ, এটার কারণে কিন্তু কি ফ্রোজেন শোল্ডার হতে ফ্রোজেন পারে। শোল্ডার হয়ে যেতে পারে। হ্যাঁ, এই মূলত এই পেশার মানুষগুলা যারা আছে তারা আর আঘাত যারা পায় তারা তো বিষয়টা আলাদা জিনিস। হুম, ধন্যবাদ স্যার। স্যার আমরা দেখি যে এই ফ্রোজেন শোল্ডার নিয়ে যারা ভুক্তভোগী তারা কিন্তু মানে অনেক তীব্র ব্যথা নিয়ে ভোগেন আর কি। এর জন্য তারা দেখা যায় যে অবশ্যই বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হন, মেডিসিন নেন। ইভেন দেখা যায় যে তারা এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ইনজেকশন পর্যন্ত নেন। হুম, এবং দেখা যায় যে সেক্ষেত্রে অনেকের ব্যথা কিছুদিন যাবৎ কমলেও অনেকের দেখা যায় যে আবার কমেও না। আবার দেখা যাচ্ছে যাদের কমে যাচ্ছে তাদের আবারও ওই জিনিসটা পরবর্তীতে কাম ব্যথা ব্যাক হচ্ছে। করতেছে। হুম, তো স্যার এখানে যেহেতু মুভমেন্টও রেস্ট্রিক্টেড থাকে, হুম, পেইনফুল একটা কন্ডিশন। তো স্যার এক্ষেত্রে ফিজিওথেরাপি কিভাবে ভূমিকা পালন করতে পারে বা ফিজিওথেরাপির রোলটা কি? খুবই ভালো একটা কথা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাই আমাদের ঘাটতি। হুম, আমরা সাধারণ মানুষ এই জায়গাটাই আমরা বুঝি না। হ্যাঁ, যেটা আমি এখন যদি বলি যে দেখেন আপনার এই যে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকেন, আমরা অনেককেই দেখছি যে তারা মানে ওষুধ খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে তারা মানে অস্বস্তি হয়ে যায় যে কি করতেছি। হুম, এই ডাক্তার সেই ডাক্তার, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, হ্যাঁ, মানে ব্যথাই কমছে না। ওষুধ খেলে ব্যথা কমে, আবার ওষুধ বন্ধ করলে দেখা যাচ্ছে যে কি ব্যথা বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে ওষুধ খেলেও একসময় আরো ওষুধ কাজ করছে না, তখন কি অনেকেই আবার ইনজেকশন নিচ্ছে। হ্যাঁ, জি স্যার। সেটা স্টেরয়েড ইনজেকশন, কেউ পিআরপি নিচ্ছে, মানে কত কি যে করতেছে। কিন্তু দেখেন আমি বলি যে আপনার শরীরের একটা জায়গা যদি ডিফেক্ট হয়ে থাকে, মানে কি আপনার চেঞ্জ বা একটা জায়গার কোনো ফল্ট বা কোনো অ্যাবনর্মালিটি তৈরি হয়েছে, তো আপনার এই যে অ্যাবনর্মালিটিটা যে তৈরি হলো, আমি যদি একটা উদাহরণ দিই, আপনার যদি গল ব্লাডারে যদি ধরেন কোনো সমস্যা থেকে থাকে, সে ধরেন যে পাথর হয়েছে গল ব্লাডারে, তা আপনি কি আপনার মানে আপনি আউট সিমটম কি মানে করছেন, ফিল করছেন যে আপনার পেইন হচ্ছে কন্টিনিউ। এই পেইনটাকে আপনি কিভাবে কমাবেন? ওষুধ খেলে কি এই পেইনটা সেরে যাবে বলেন?
নাকি আপনাকে ওই স্টোনটা, পাথরটাকে রিমুভ করতে হবে? রিমুভ তো করতে হবে। পাথরটাকে রিমুভ করতে হবে, তাহলে না পেইন কমবে। এতে আপনার যদি গল ব্লাডার পুরোটাই রিমুভ করতে হয়, করতে হবে। আর যদি আপনার কি, যদি আপনার ওখান থেকে শুধু স্টোন রিমুভ করলে সেটাকে রিকভারি করা যায় বা সুস্থ হয়ে যায়, সেটাই করতে হবে। তো দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই যে শোল্ডারের এখানে কি আছে, আর্টিকুলেশন আছে, এখানে বোনস আছে, লিগামেন্ট আছে, মাসেল আছে, আর্টারি ভেইন আছে, মানে মাসেল টেন্ডন, অনেক কিছু এখানে ইনভলভ আছে। তো দেখেন আপনার এখানে যে একটা পরিবর্তন হলো, একটা পরিবর্তন হলো, যার কারণে একটা অ্যাবনর্মালিটি তৈরি হলো। হওয়ার কারণেই তো আপনি পেইন ফিল করছেন, তাই তো? জি স্যার। পেইন ফিল করছেন না? তো পেইন ফিল করার কারণ হচ্ছে কি, এখানে একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়েছে। তো এই অ্যাবনর্মালিটিটা যদি আপনি নর্মাল ওয়েতে নিয়ে না আসেন, যদি আপনি কারেকশন না করেন, এখানে যে প্রবলেমটার কারণে আপনি ব্যথা ফিল করছেন, সেই প্রবলেমটা যদি আপনি সলভ না করেন, তাহলে তো আপনার ব্যথা কি কমবে? বলেন, কমবে না। আপনি ওষুধ খাচ্ছেন, আপনার জাস্ট পেইন সেন্সেশনটাকে ব্রেইন থেকে কি লেস করে দিচ্ছে একটা সময় পর্যন্ত। আপনি ওষুধ খেয়ে ব্যথা ফিল করছেন না, কিন্তু ব্যথা আপনার আছে। ব্রেন সেই ব্যথাটাকে আপনার কি অনুভব করতে দিচ্ছে না, কিন্তু আপনার ওই জায়গায় যে প্রবলেমটা হয়েছে, আপনার অ্যাবনর্মালিটিটা তৈরি হয়েছে, সেই অ্যাবনর্মালিটিটা তো আছে, তাই না? জি স্যার। এই জন্য আপনি ওষুধ যখন বন্ধ করছেন, তখন কি হচ্ছে? আবার ব্যথাটা আবার back ব্যথাটা করছে। ব্যাক করতেছে, তাই না? তো এই ব্যাপারটাই আমি বলতে চাচ্ছি যে আপনি যখন দেখছেন যে আপনার ওষুধ খেয়ে সমস্যাটা যাচ্ছে না, তার মানে কি, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার নিজস্ব ভাবে উচিত কি করা, এটাকে যদি আপনি রিকভারি করতে চান এবং নর্মাল ওয়েতে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। এবং ফিজিওথেরাপিস্টের এখানে কাজ কি করবে? ওষুধ খেয়ে হলো না, ফিজিওথেরাপি দিয়ে সুস্থ হবে, কেন সুস্থ হবে? আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে অ্যাবনর্মালিটিটা তৈরি হলো, সে ধরেন যে ওখানে আপনার ইনফ্লামেশন তৈরি হয়েছে, ইনফ্লামেশন, প্রদাহ হয়েছে, এই প্রদাহটাকে রিডিউস করতে হবে, তাহলে তো আপনার পেইন কমবে, তাই না? এখানে আপনার কি কার্টিলেজের কোনো ডিফেক্ট হয়েছে, তো সেটাকে যদি আপনি কারেকশন করেন, তাহলে একটু পেইন করবে নাকি? আপনার জয়েন্ট স্পেসটা ন্যারোইং হয়ে গেছে, অনেকেই বলে থাকে হাড় ক্ষয় হয়ে গেছে। হাড় ক্ষয় বলতে কি? এই যে আমাদের প্রতিটা বনসের এবং জয়েন্টের দুইটা বনস দ্বারা যদি একটা জয়েন্ট গঠিত হয়, দুইটা বনসের সারফেসে কি আছে? ইনার সারফেসে কার্টিলেজ আছে। কার্টিলেজ যদি ক্ষয় হয়ে যায়, তাহলে কি হয়? সেটাকে আমরা হাড় ক্ষয় বলে থাকি সাধারণত। হ্যাঁ, এরপর সেটা একটা পর্যায়ে গিয়ে আরো খারাপ পর্যায়ে যেতে পারে, সেটা বিষয় আলাদা। তো প্রথমে যেটা হয় থাকে, পেইনটের শুরু বা পেইন হচ্ছে 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 হচ্ছে, হ্যাঁ, তো আপনার কার্টিলেজ লস হয়ে গেছে। তো কার্টিলেজ লস হলো কেন? সেখানে মাসেল উইক আছে। মাসেল উইক থাকার কারণে কি, সেখানে আপনার কন্ট্রাকশন ঠিকভাবে না হওয়াতে একটা সময় গিয়ে জয়েন্ট স্পেসটা ন্যারোইং হয়ে আসতেছে, এবং কি মাসেল স্পাজম হওয়ার কারণে কি হচ্ছে, আস্তে আস্তে জয়েন্টটা ন্যারোইং হয়ে আসতেছে, এবং সেখানে কার্টিলেজ একটা কার্টিলেজের সাথে কি ফ্রিকশন হচ্ছে, হওয়ার কারণে কি হয়? পেইনটা ফিল পেইন হয়। ফ্লুইড সেখানে যে একটা যে আমরা আল্লাহ যে আমাদের ওখানে জয়েন্টের মাঝখানে একটা কি তরল ফ্লুইড জাতীয় একটা দিয়ে রাখছে, তরল জাতীয়, সেটা তো হচ্ছে যে কমে আসে, অনেকেই দেখি আমরা শুকিয়ে যায়, হুম তখনই না পেইন হয়। তো এই অবস্থাগুলো যে ওখানে তৈরি হলো, সেগুলোকে তো আপনার নর্মাল ওয়েতে নিয়ে আসতে হবে। তো একজন ফিজিওথেরাপিস্ট এখানে তাদের বিভিন্ন প্রোটোকল আছে। ট্রিটমেন্ট শুধু এমনি এমনি হয় না, এটা ট্রিটমেন্ট করতে গেলে একটা মেথড দরকার, এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। মানে এটা একটা, একজন ফিজিওথেরাপিস্ট কি, হ্যাঁ, এই বিষয়ে সে দীর্ঘ কয়েক বছর, হ্যাঁ, গ্রাজুয়েশন করে, পোস্ট গ্রাজুয়েশন করে, হ্যাঁ, পড়াশোনা করে এই এইগুলাকে কি কিভাবে রিডাকশন করা যায়, কিভাবে রিকভারি করা যায়, কিভাবে অ্যাবনর্মাল ওয়েটাকে নর্মাল ওয়েতে নিয়ে আসতে হবে, তাইলেই তো পেইন কমে আসবে। এটা আপনি যখন আপনি দেখছেন যে এটা আপনার এখানে কোনো পেইন হচ্ছে, তার মানে এখানে কোনো ডিফেক্ট হচ্ছে। তো ডিফেক্টটাকে কারেকশন করতে গেলে বা নর্মাল অ্যাবনর্মালটাকে নর্মালিতে নিয়ে আসতে হলে, সেখানে একজন ফিজিওথেরাপিস্ট তার ম্যানুয়াল এবং হ্যান্ড টেকনিকের মাধ্যমে কিছু ম্যানুয়ালি সেই এখানে যে আপনার ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেটা অ্যাপ্লাই করে সেটা নর্মালিতে নিয়ে আসে, এবং তার জয়েন্ট স্পেস বেড়ে যায়,
হাতের রেঞ্জ অফ মোশন বেড়ে যায় এবং কি হয়, পেইন কমে আসে। হুম। তো এভাবেই কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট হচ্ছে ফিজিওথেরাপি বিষয়ে যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ আছেন, আমরা যারা আছি, তারা কি যে এখানে বিভিন্ন এভিডেন্স বেস, বিশ্বব্যাপী যে ট্রিটমেন্ট প্রটোকল, সেভাবে আমরা ট্রিটমেন্ট করে এবং কিছু আমাদের ইনস্ট্রুমেন্টাল কিছু ট্রিটমেন্ট আছে, সেটা অ্যাপ্লাই করে ওভারঅল সব মিলিয়ে আমরা একটা নর্মাল ওয়েতে সেটা নিয়ে আসি। হ্যাঁ, এবং কিছু এক্সারসাইজ আছে যেগুলো পেশেন্টকে বাসায় করতে বলা হয়, সেভাবে করে তার নর্মাল ওয়েতে নিয়ে আসি। এভাবেই আমরা ফিজিওথেরাপিস্টরা, এবং আমি যদি বলি যে পেশেন্টের উদ্দেশ্যে যদি বলি যে একজন সাধারণ মানুষের, প্রতিটা মানুষেরই উচিত যে যে বিষয়ে যে বিশেষজ্ঞ বা যে অভিজ্ঞ, সে বিষয় নিয়ে তার কাছে যাওয়া উচিত। বাত ব্যথা প্যারালাইসিসের জন্য অবশ্যই আপনার যে কোনো বাত ব্যথা প্যারালাইসিসের জন্য, যে কোনো জয়েন্টের ব্যথা, কোমরে, ঘাড়ে, হাঁটু ব্যথায়, যে কোনো সমস্যার জন্য, মানে বাত ব্যথা প্যারালাইসিস জনিত সমস্যার জন্য অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। আশা করি আপনাকে এই বছরের পর বছর, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় সাফার করতে হবে না। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এবং ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও এই বিষয়টি এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই ফিজিওথেরাপি বিষয়ক আলোচনা অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতিবার রাত 10টার সময়। দেখতে চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল BPPRC বা আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার। আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।